ইস, আমার বিক্রিয়া মনে থাকতে চায় না, বারবার পড়া সত্ত্বেও ভুলে যায়। এই কথাটা বেশিরভাগ জনের কাছ থেকেই শোনা যায়। এই বিক্রিয়া ভুলে যাওয়ার নির্দিষ্ট কতগুলি কারণ থাকতে পারে। যেমন প্রথম এবং হয়তোবা প্রধান কারণ, যে বিক্রিয়াতে লেখা যে যৌগগুলো থাকে তাদের সংকেত আমাদের ঠিকঠাক মনে থাকে না। সংকেতটা কি হবে, এখানে 2 হবে নাকি হবে না, না 3 হবে নাকি 1 হবে, ব্র্যাকেট হবে কি হবে না, এই ধরনের কথাগুলো অনেকেরই গোলমাল হয়। যাদের গোলমাল হয় না তাদের সহজেই মনে থাকবে। দেখা গেছে এই জিনিসটা রপ্ত করতেই যে কোথায় 2 হবে, কোথায় 1 হবে, কোনখানে 3 হবে, কোথায় ব্র্যাকেট হবে, কোন দিকে হবে না ইত্যাদি, এগুলো যদি ঠিকঠাক রপ্ত করা যায় তাহলে বিক্রিয়া মনে রাখা অনেকটাই সোজা হয়। এটা একটা কারণ। আরেকটি কারণ হলো বিক্রিয়াগুলোর মেকানিজম, ক্রিয়া কৌশল জানা, বিক্রিয়াগুলো কিভাবে ঘটে। তো বিক্রিয়া এর আগে আমরা বিভিন্ন জায়গায় জেনেছি, কিছু বিনিময় বিক্রিয়া, কিছু প্রতিস্থাপন বিক্রিয়া হয়, এগুলো সম্বন্ধে আমরা অন্য দিন আলোচনা করব। আজকে বিভিন্ন যৌগগুলো সম্বন্ধে, যে যৌগের সংকেত কি হবে, এগুলোও অবশ্য ক্লাস 7 থেকে আমরা বইয়ে পড়ে আসছি। ক্লাস 7-এ, 8-এ, 9-এ বিশেষ একটা থাকে না, তবে যারা 7, 8-এ ভালো করে মনে রাখতে পারেনি তাদের 9, 10-এ গিয়ে বিক্রিয়াতে খুবই অসুবিধা হয়। তাহলে সেই জিনিসগুলোই আমরা আবার একটু আজকে রিভিশন করে নেব। জানা তো আছে প্রত্যেকেরই, একটু ভালো করে রিভিশন করে নেব। যেমন এই বিক্রিয়াটাই দেখি কি রয়েছে, NH4OH প্লাস AlCl3, এদিকে আবার NH4Cl প্লাস AlOH এর হোল 3। এখানে হোল 3 বা হলো কেন, এখানেই বা কেন হোল 3 হলো না? আবার এখানটায় NH4Cl আছে, কিন্তু আবার এখানে NH4 হোল 2SO4 আছে, এরকমটা কেন? কোথাও হোল 2 থাকছে, কোথাও থাকছে না। আবার দেখো আরেকটি, এক্ষেত্রে একটা তীর চিহ্ন দিয়ে বিক্রিয়া লেখা আছে, এক্ষেত্রে ইকুয়াল টু দিয়ে বিক্রিয়া লেখা আছে। আসলে নিয়মটা কি? আসলে নিয়ম হলো ইকুয়াল টু বলতে বোঝায় বাঁ দিক এবং ডান দিকে সমান, পরমাণুর সংখ্যা সমান, অর্থাৎ ব্যালান্স করে দেখাতে হবে। ইকুয়াল টু থাকলে ব্যালান্স ছাড়া চলবেই না, তীর চিহ্ন থাকলে ব্যালান্স ছাড়া চলতে পারে, তবে এক্ষেত্রেও কিন্তু ব্যালান্স করা প্রয়োজন। এই বিক্রিয়াটা খেয়াল করো, ব্যালান্স করা নেই, কারণ এখানে অ্যামোনিয়াম আছে 2টো, এদিকে আছে 1টা, তাহলে এখানে একটা 2 দিতে হবে। তাহলে 2 দিলে অ্যামোনিয়াম হলো 2টো, এভাবে আমরা ভাবতে পারি, অথবা আমরা নাইট্রোজেন ভাবে ভাবতে পারি। এখানে নাইট্রোজেন আছে 2টো, তাহলে এখানে নাইট্রোজেন হলো 2টো। এখানে হাইড্রোজেন আছে 4টে আর 2টো, 4 দুগুণে 8, 4টে না, 4 দুগুণে 8 আর 2 10। এখানে হলো 4 দুগুণে 8, আর এখানে আছে 2 10, আবার এখানে 2 12, তাহলে তো মিললো না, তাহলে কিছু আবার একটা গোলমাল আছে। তাহলে কি করতে হবে, হাইড্রোজেন এদিকে বেশি হয়ে যাচ্ছে, এদিকে কম হচ্ছে, সুতরাং এই দিকে হয়তো একটা 2 দিতে হবে। তাহলে দেখো হয়তো মিলে যেতে পারে, একটু চেক করে দেখব, দেখি অক্সিজেন মিললো কিনা। এখানে অক্সিজেন আছে 4টে আর 2টো 6টা, এখানেও 4টে আর 2টো 6টা। হ্যাঁ, এইবার বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে। তাহলে তখন আমরা তীর চিহ্নর পরিবর্তে ইকুয়াল টু লিখে দেবো, ইকুয়াল টু লিখে দেবো। তবে কেউ তীর চিহ্ন দিয়েও যদি ব্যালেন্স করে রাখে তবুও হবে। নিয়মটা হলো যে কোনো বিক্রিয়া আমরা ইকুয়ালস টু চিহ্ন দিয়ে লিখবো এবং ব্যালেন্স করে দেবো। যদি তীর চিহ্ন দিয়েও লিখি তবুও ব্যালেন্স করে দেবো, কিন্তু একান্তই ব্যালেন্স না পারলে তখন আমরা তীর চিহ্ন দিয়ে লিখতে পারি। এবার দেখি এটার ক্ষেত্রে ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রোজেন, এটা কি উৎপন্ন হতে পারে? কি মনে হচ্ছে? MgN2। এটা এটা অনেকেরই মনে হবে যে এটা হবে, তা কিন্তু হবে না। এই জন্যই বিক্রিয়াটা মনে রাখা একটু তুলনামূলক কঠিন। কেন এটা হবে না? কারণ এটা কোনো যৌগই না, মানে এটা উৎপন্ন যৌগের সংকেতই না। তাহলে আসল সংকেতটা কি হবে? সংকেতটা হবে Mg3N2, এটা হবে। এটা কি করে বুঝলাম? এটা কি মুখস্থ রাখতে হবে? প্রথম কথা বলবো, হ্যাঁ কিছু তো মুখস্থ রাখতেই হবে, তবে এটা একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে পাওয়া যায়। নিয়মটা যদি আমরা বারবার একটু প্র্যাকটিস করে নিই, মনে রাখার চেষ্টা করি, তাহলে অল্প কিছু মুখস্থ করলেই অনেক পারা যাবে। হয়তো মুখস্থ করব 10টা, পারবো হলো 50টা। তাহলে কিছু জিনিস আমাদের সিস্টেম মনে রাখতে হবে, যে কিভাবে এটা তৈরি হয়েছে, সেটা যদি আমরা মনে রাখতে পারি তাহলেই হয়ে যাবে।
এই মনে রাখার পদ্ধতিগুলোই ক্লাস 7-এ 8-এ ছিল বলা হলো একবার, সেগুলোই আমরা আবার একবার দেখে নেব। কি দেখি? প্রথমত জানা দরকার এটার যোজ্যতা কি। ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত? ম্যাগনেসিয়ামের যোজ্যতা হলো, এটা হয়নি, কি হবে তাহলে? ম্যাগনেসিয়ামের যোজ্যতা হলো 3 আর নাইট্রোজেনের যোজ্যতা, না ভুল হলো, ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 আর নাইট্রোজেনের যোজ্যতা 1 2 3 4 5 হয়, তবে এখানে যোজ্যতাটা গঠিত হবে 3 দিয়ে। এটা আবার এখানে মুখস্থ লাগবে। ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 কি করে? 2 কি করে? কারণ ম্যাগনেসিয়াম 12 নম্বরে ছিল, ভাঙলে পাবো 2 8 2, অর্থাৎ 2টি ইলেকট্রন বর্জন করতে পারে, তাই ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2। নাইট্রোজেনের ক্ষেত্রে 7 নম্বরে ছিল, ভাঙলে পাবো 2 5, অর্থাৎ 3টি ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই তার যোজ্যতা 3, তাহলে এর যোজ্যতা 3। এইবার যৌগ গঠনের সময় MgN এর যোজ্যতা এর কাঁধে, এর যোজ্যতা এর কাঁধে বসবে, এইভাবে যৌগ তৈরি হয়। এগুলোই আমরা একটু ভালো মতো দেখে নেব। দেখা যাক, এই লেখাটার দিকে দেখি। কিছু জিনিস আগে আমাদের যোজ্যতা মুখস্থ করতে হবে, তার সঙ্গে কিছু মূলকের নাম মনে রাখতেই হবে, যেমন কোনটা অ্যামোনিয়া, কোনটা অ্যামোনিয়াম। একটু আগে আমরা দেখলাম এটা অ্যামোনিয়াম, নিয়াম লাস্টে ম থাকবে, অ্যামোনিয়াম, কিন্তু এটা হলো অ্যামোনিয়া, অ্যামোনিয়া, এটা অ্যামোনিয়া 29 তয় আকার, আর এটা অ্যামোনিয়াম 29 তয় আকার, ম অ্যামোনিয়াম। যাই হোক, এগুলো মুখস্থ তো কিছু রাখতেই হবে, তাহলে আমাদের ঝেড়ে কিছু মুখস্থ রাখতে হবে। কতগুলো এখানে দেওয়া আছে, শুধু এইটুকুই কিন্তু না, আরও আছে, তবে মূলত লাগে এই পর্যন্ত, খুবই প্রয়োজন, একদম খুবই প্রয়োজন, বারবার লাগবে, প্রায় সব জায়গায় লাগবে। কি? NH4+ অ্যামোনিয়াম, OH- হাইড্রক্সিল হাইড্রক্সাইড। মূলকটার নাম হাইড্রক্সিল, কিন্তু যৌগটা যখন তৈরি হবে আমরা বলবো হাইড্রক্সাইড, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। আবার যে মূলকটা পাওয়া যাবে আমরা বলবো এটা হাইড্রক্সিল। এরকম NO3- থাকলে নাইট্রেট, CO3- কার্বনেট, SO4- সালফেট, PO4- ফসফেট, আর HCO3- বাইকার্বনেট, HSO4- বাইসালফেট। এখানে তো মাত্র কয়েকটা হলো, এর বাইরে কিন্তু আরও আছে, পারম্যাঙ্গানেট, ডাইক্রোমেট, ক্রোমেট ইত্যাদি অনেক হবে। তাছাড়া মৌল দিয়েও কিছু হয়, যেমন অক্সাইড, সালফাইড, তখন আমাদের এখানে লেখা দরকার ছিল O- অক্সাইড, তারপর সালফাইড হলে S- এই যে এই দিকে লেখা আছে, এগুলো দিয়েই তখন হবে। Cl- ক্লোরাইড, F- বা শুধু -1 দেব না আমরা, তাহলে ফ্লুরাইড, ব্রোমাইড, অক্সাইড, তারপরে S- হয়, তখন এটা সালফাইড, এই ধরনের কথাগুলো হবে। তাহলে এগুলো আমরা একটু দেখে নিই এবং ভালো করে মনে রাখতে হবে, বারবার পড়ে মুখস্থ করতে হবে, এইটা প্রাথমিক জিনিস। এগুলো যতক্ষণ না মনে রাখতে পারবো ততক্ষণ বিক্রিয়া আমাদের কাছে সহজ হবে না, সেই জন্য এগুলোতে গুরুত্ব বেশি দিতে হবে। এটাকেই আজ আমরা পড়বই, মুখস্থ করবই, এবং আজকেই নয়, এখনই মুখস্থ করব। কি? NH4+ অ্যামোনিয়াম, OH- হাইড্রক্সিল, আমরা এভাবে পড়বো। এটাকে 2-3 বার প্রথমে পড়ে নিলাম, তারপর এদিকটা ঢেকে নিলাম, এটা ঢেকে নিলাম কোনো কিছু দিয়ে, ঢেকে নিয়ে আমরা এটা দেখে দেখে বলবো কি ছিল এটা। এটা ছিল অ্যামোনিয়াম, এটা হাইড্রক্সিল, এটা কি জানো, নাইট্রেট, এটা কার্বো, দেখে নিই একটু, কার্বনেট, এটা কি ছিল দেখে নিই একটু, সালফেট। এভাবে পড়তে হবে। যখন মুখস্থ হয়ে যাবে তখন আমরা পরপর বলবো। কি বলবো? অ্যামোনিয়াম, হাইড্রক্সাইড, নাইট্রেট, কার্বনেট, সালফেট, ফসফেট, বাইকার্বনেট, তারপরে এটা বাইসালফেট। যাই হোক, যেভাবেই হোক তোমরা বারবার পড়ে মুখস্থ রাখবে, একটু দ্রুত পড়তে হবে, পরে স্পিড বাড়াতে হবে, যে অ্যামোনিয়াম, হাইড্রক্সাইড, নাইট্রেট, কার্বনেট, সালফেট, ফসফেট ইত্যাদি। যখন এদিকে পেরে যাচ্ছি তখন এটাকে ঢেকে নেব এদিকে দিয়ে, এগুলো দেখে বলবো অ্যামোনিয়াম, NH4+, হাইড্রক্সিল, OH- নাইট্রেট, NO3- কার্বনেট, CO3- সালফেট, SO4- ফসফেট, PO4- ইত্যাদি। এই যে -3, -2, -2 এগুলো আছে, এগুলো কিন্তু অ্যানায়ন বোঝায়। এখানে
এখান থেকে শুরু করে সবগুলো অ্যানায়ন, শুধু এই উপরের এটা হলো ক্যাটায়ন, এগুলো প্রত্যেকটা অ্যানায়ন এগুলো, আর উপরেরটা একটাই রয়েছে শুধু ক্যাটায়ন এখানে মূলক হিসাবে। এদের যোজ্যতা এখানে যেগুলো দেখা যাচ্ছে সেগুলোই তাদের যোজ্যতা, যেমন -2 এখানে 2, এখানে -3 এটা 3 ইত্যাদি, এভাবে করে প্রত্যেকটা যদি এগুলো মুখস্থ রাখি যোজ্যতা সহজেই মনে থাকবে। ঠিক একইভাবে এগুলো আমাদের মনে রাখতে হবে, K+, Na+, Ag+, Mg+2, Ca+2, এগুলো এখন তোমাদের মনে রাখতে আরও সুবিধা হবে, কারণ এগুলো ক্ষার ধাতু। খেয়াল করে দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম 1 নম্বর শ্রেণীতে ছিল, তাই তাদের যোজ্যতা হলো 1, এগুলো কিন্তু যোজ্যতা। তারপরে এগুলো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম 2 নম্বরে ছিল, তাই যোজ্যতা 2 ইত্যাদি, এভাবে আমরা পড়ব। এবং অন্যান্য যেগুলো এক্সট্রা লেখা আছে সেগুলোও কিন্তু হুবহু মুখস্থ রাখতে হবে, যেমন Zn+2, লেড Pb+2, Al+3 ইত্যাদি এগুলো। আবার কিছু কিছু দেখো পরিবর্তনশীল আছে, যেমন Cu+, Cu+2, এটার কিন্তু এই 2 ধরনেরই হয়। এভাবেই দেখা যায় যে ইলেকট্রন গ্রহণ বর্জন বা এখানে বর্জন চলতে থাকে, তাই এই ধরনের হয়। এফির ক্ষেত্রে +2 হয়, +3 হয়। এসএনের ক্ষেত্রে +2, +4। এখানে যেটা কম হবে সেটা আস, আর বেশিটা হবে ইক উচ্চারণের সময়, যেমন ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এরকম। ফেরাস এটা ফেরিক, এরকম কিউপ্রাস, কিউপ্রিক, কিউপ্রাস অক্সাইড, কিউপ্রিক অক্সাইড, কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রিক ক্লোরাইড ইত্যাদি, এইভাবে। তারপরে এগুলো ক্লোরাইড, সালফাইড, ফ্লুরাইড, ব্রোমাইড ইত্যাদি, আয়োডাইড, তাই তো হবেই, এটা সালফাইড হবে। তাহলে এভাবে আমাদের পুরো যোজ্যতাগুলো মুখস্থ রাখতে হবে। মূলত এই পার্টটা 1 নম্বর কোশ্চেনের যতগুলো আছে এটা আগে মনে রাখবো, হাত দিয়ে ঢেকে হোক, কোনো কিছু দিয়ে ঢেকে হোক, বারবার আমরা মনে রাখবো। এটা হয়ে গেলে তখন আমরা আসছি দ্বিতীয় পার্টে। দেখো, এটা কোনো একটা যৌগের যখন আমরা সংকেত লিখবো, যেমন অ্যালুমিনিয়াম সালফেট, তখন আমরা প্রথমেই কি লিখবো? এল। দেখো কালো কালিতে যেটা লেখা আছে সেটা আমরা প্রথমে লিখবো এল। সালফেটের লিখবো SO4, কারণ আমরা এই যে এখানে পড়েছি সালফেট SO4-2, আর অ্যালুমিনিয়াম এল তো আমরা জানি। তাহলে এল, আর এদিকে লিখলাম সালফেটের SO4। এইবার সালফেটের যোজ্যতায় যে এখানে যে -2 ছিল, সালফেট লেখার সময় কিন্তু শুধু SO4 লিখছি, দেখো শুধু SO4। তাহলে SO4 লিখলাম, আর এই যে 2 ছিল -2, তাহলে সেই 2 তার যোজ্যতা 2 বসলো এল এর কাঁধে। আর অ্যালুমিনিয়ামের ছিল কত ছিল? 3 ছিল, কারণ 13 নাম্বার মৌল, 2 আর 3, তাহলে এই 3 বসবে এসে এইখানে। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 3। তাহলে আমরা যদি এবার ব্র্যাকেট না দিয়ে, আমরা যদি শুধু এইরকম লিখে দিতাম ব্র্যাকেট না দিয়ে, যে AlSO4 এখানে লিখলাম এর 2, তাহলে 2 লিখে দিলাম, আর এখানে 3 লিখে দিলাম, তাহলে এটা 43 মনে হচ্ছে না? তাই তো করা যাবে না। তাহলে তখন আমাদেরকে ব্র্যাকেট দিতেই হচ্ছে, এটা একটা কারণ। 2 নম্বর কারণ, কেউ বলতে পারে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, তাই হোল2 এটা না দিয়ে যদি শুধু এরকম করি CaOH2, তাহলে তো আর মনে হচ্ছে না, এখানে যেমন 43 মনে হচ্ছিল, এখানে তো আর মনে হচ্ছে না। কিন্তু এখানে হাইড্রোক্সাইড একটা মূলক, এই গোটা মূলকটার 2, সেই জন্য এটাকে ব্র্যাকেট করতে হলো। কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, এটাকে কেন ব্র্যাকেট করছি না? এখানে কি একটা ব্র্যাকেট দেব? না, এখানে ব্র্যাকেট দেব না। কেন দেব না? কারণ ক্যালসিয়াম একটা মৌল, ক্লোরিন একটা মৌল, এখানে ক্লোরিনের 2 দিলাম। হ্যাঁ, এটা ক্লোরিন তো একটা, কিন্তু এখানে যদি দুটো কোনো কিছু থাকতো, যেমন ধরো ক্যালসিয়াম CN থাকতো, CN, তাহলে CN মানে ক্যালসিয়াম সায়ানাইড, তখন কিন্তু আমাদের ব্র্যাকেট ইউজ করতে হতো। অর্থাৎ একাধিক মৌল যখন তার থাকবে তখন আমাদের ব্র্যাকেট লাগবে, আর যদি একটাই থাকে তাহলে তো ব্র্যাকেটের প্রয়োজন নেই। সুতরাং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই যে এগুলো যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে আমাদের ব্র্যাকেট ইউজ করতে হবে যদি তার পাশে কোনো সংখ্যা বসে। তাহলে এখানে SO4 পেলাম, Al2SO4 3। সোডিয়াম সালফেট, সোডিয়ামের দেখো Na লেখা হয়েছে, আর সালফেটের SO4। তাহলে এবার সালফেটের 2 যোজ্যতা আর সোডিয়ামের 1 যোজ্যতা, তাহলে 1 এখানে বসলো এসে, কিন্তু 1 লেখার কোনো প্রয়োজনই নেই। সুতরাং তখন আমরা লিখব Na2SO4। দেখি এরপরে কি আছে, অ্যামোনিয়াম সালফেট, এটা অ্যামোনিয়ামের NH4 আর সালফেটের SO4। তো পাশাপাশি যদি রেখে দিতাম তাহলে তো এটা আবার কি মনে হবে? এটা 42 মনে হবে।
সেই জন্য এখানে ব্র্যাকেট লাগছে, এখানে 1 দিলাম, 1 লেখার কোনো প্রয়োজন নেই, উঠে গেল। তাহলে কি পেলাম? NH4 এটা যেমন আজকে বুঝে পড়ছি, এরপরে এমন করতে হবে একেবারে ঝড়ের বেগে বলতে পারবো, মুখস্থই হয়ে যাবে। যেমন কার্বন ডাইঅক্সাইড সংকেত কি? তোমরা বলবে CO2। তোমরা কি ভেবে বুঝে বলেছো এর যোজ্যতা এত, ওর যোজ্যতা এত, তারপর এটা পেলাম? তা কিন্তু না, ফট করে মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। জলের সংকেত কি? H2O, ফট করে মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, ভাবছি না কিন্তু যে কোনটা কি হবে। ঠিক এরকমই এগুলোও একটু জেনে বুঝে পড়ে নেব, বুঝে তারপর এমনভাবে পড়বো যেন মুখস্থই হয়ে যায়। অ্যামোনিয়াম সালফেট NH4 অ্যামোনিয়াম সালফেট NH4 ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এই যে CaCO3 দুটোরই আমরা 2 লিখলাম, তাহলে দুটোরই 2 থাকলে আর বসছে না, তখন কেটে যাচ্ছে। এই কেটে যাচ্ছে কথাটা কিন্তু সবসময় ঠিক নয়। কেটে গিয়ে এখানে হয়েছে ঠিকই, দুটো 2 আর রইল না, CaCO3 হলো। তাহলে কেটে যাচ্ছে যদি বলতাম, তাহলে তো হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেত হলো H2O2। এটাও তো কেটে যেত, তো কেটে গেলে তো HO ফর্মুলা হতো, সংকেত এটা হতো, কিন্তু এটা তার ফর্মুলা না, এটাই ফর্মুলা। আসলে যৌগটা কিভাবে গঠিত আছে সেটা যেমন আছে তেমন আমাদের বলতে হবে, সেই হিসাবে এটা আমরা ক্যালসিয়াম কার্বনেট বলতে পারছি CaCO3। তাহলে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, এবার সিলভার নাইট্রেট AgNO3, দেখো এটারও এক লেখার কোনো প্রয়োজন নেই। ফেরাস ক্লোরাইড, ভালো করে লক্ষ্য করো, এবার কি আছে নামটা? ফেরাস। আস মানে কম, এই যে মনে রাখবো আস, কমটা হবে ইক হবে বেশিটা। আমরা বাংলার স্বরবর্ণ পড়ে দেখি, অ আ রস্যই দীর্ঘ, আ আগে আছে তাই কমটা হলো আস, ই আছে পরে, প্রথমে আ তারপরে ই, অ আ রস্যই, আগে আ তারপরে ই, সুতরাং বেশিটা ইক। তাহলে ফেরাস, তাহলে কম হবে, কম মানে 2। আয়রনের যোজ্যতা বা লোহার যোজ্যতা একটা 2 একটা 3। দেখো যখন আমরা ফেরিক বলবো তখন FeCl3, আর ফেরাস বলবো তখন FeCl2। তাহলে এইভাবে করে আমরা বুঝে গেলাম যে কোনটাতে আস হচ্ছে কোনটাতে ইক হচ্ছে। আর ক্লোরিনের তো 1, সেজন্য এখানে 1 থেকে গেল, তাই সংকেত কি পেলাম? FeCl2 FeCl3। একইভাবে এখানে পাচ্ছি ফেরিক অক্সাইড Fe2O3, ফেরিক বলা হয়েছে, অক্সিজেনের তো 2 এখানে বসে গেল, এই যে এখানে রয়েছে অক্সিজেনের 2, ভালো করে দেখো, তাহলে 2 বসলো এখানে। আর ফেরিক 3, ইক আছে তাহলে 3 হলো এটার, তাহলে Fe2O3 ফেরাস অক্সাইড, তাহলে এটা 2, এখানেও 2, এখানে 2 2 থাকছে না, সুতরাং FeO হলো। একইভাবে এগুলো এখানটায় কি আছে? ব্ল্যাঙ্ক করা আছে, এগুলো তোমাদের নিজেদেরকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড NH4, তারপরে লিখবো Cl, দুটোরই 1, তাহলে আর কিছু লিখতে হবে না। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, প্রথমে অ্যালুমিনিয়ামের কি লিখবো? Al, হাইড্রোক্সাইডের OH, তাহলে এবার Al এর কিন্তু 3, তাই OH এর লিখবো হোল 3, কিন্তু হাইড্রোক্সিলের 1, সেই জন্য অ্যালুমিনিয়ামে না লিখলেও হবে। তাহলে সংকেত কী পাবো? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH হোল 3। ঠিক একইভাবে অন্য সবগুলো এখানে যেগুলো আছে তোমরা করবে অবশ্যই। সোডিয়াম বাইকার্বনেট, দেখো সোডিয়াম আর বাইকার্বনেটের কি ছিল? এটা HCO3, এটারও 1, সোডিয়ামেরও 1, সুতরাং দুটোরই 1 যদি হয় কোনোটাই আর লিখতে হচ্ছে না, তাই সংকেত কি হলো? NaHCO3। একইভাবে ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়ামের আবার 2 কিন্তু বাইকার্বনেটের 1, তাই এখানে হলো 1, এদিকে 2, CaHCO3 হোল 2। এইবার 3 নাম্বার প্রশ্নে কতগুলি সংকেত দেওয়া আছে, এটা আরও সহজ বিষয় তোমাদের। এখানে যেমন আমি 2 লাইনে বানিয়েছি, তোমরা 1 লাইনে বানিয়ে এগুলো এবং তার নিচে এগুলো 1 লাইনে লিখে পরপর নাম লিখবে। এটার নাম কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদি। এভাবে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এরকম। এটা জিঙ্ক ক্লোরাইড, এটা বলো তো কী হবে? কিউপ্রিক নাইট্রেট না কিউপ্রাস নাইট্রেট? এটা কপারের কত আছে? 2 আছে, সুতরাং যেহেতু 2 আছে তাহলে বেশিটা আছে, কপারের 1 এবং 2 দুটো হয়, তাহলে এটা কিউপ্রিক নাইট্রেট হবে। এটা কোনটা স্ট্যানাস কোনটা স্ট্যানিক খেয়াল করো, এটা 2 আছে টিনের আর এটা 4 আছে, তাহলে এটা স্ট্যানিক ক্লোরাইড, এটা স্ট্যানাস ক্লোরাইড। এইভাবে সম্পূর্ণটা কমপ্লিট করবে।